আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কেন্দ্রীয় প্রবণতার প্রথম লেকচার শুরু করতে যাচ্ছি। এর আগে আমরা প্রথম লেকচার দেখেছি, আজকে দ্বিতীয় লেকচার এই অধ্যায়ের উপর। তো এখানে কেন্দ্রীয় প্রবণতা বলতে বোঝানো হচ্ছে যে কোনো উপাত্ত বা উপাত্ত মানে কি? উপাত্ত মানে তথ্য, যেগুলো ধরেন পরীক্ষার নাম্বার, বয়স, উচ্চতা, মাসিক বেতন, এভারেজ, এইগুলো যে তথ্য উপাত্তগুলো নিয়ে আমরা কাজ করি, এই উপাত্তগুলো ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, নিম্নক্রম মানে উল্টা, বড় থেকে ছোট। 8, 5, 2 সজ্জিত উপায় মানে 8, 5, 2 মানে এমনি নিলাম আর কি, ইচ্ছা মতো, অর্থাৎ বোঝানোর জন্য বড় থেকে ছোট, ছোট থেকে বড়। উপাত্তগুলো সেটা কেন্দ্রের দিকে চলে আসে, কেন্দ্রের দিকে মানে সেন্ট্রালের দিকে চলে আসতে চাই। মানে যদি চিত্র আঁকেন বা চিত্র আঁকি আমরা, তো কেন্দ্রের দিকে আসে, পঞ্জীভূত হয়। তাহলে এই অবস্থায় থাকার প্রবণতাকে বলছে কেন্দ্রীয় প্রবণতা। এখন কিছু মাপকাঠি রয়েছে কেন্দ্রীয় প্রবণতা মাপার, একটা হচ্ছে গড়, মধ্যক, প্রচুরক। তো এই তিনটাকেই বলে কেন্দ্রীয় প্রবণতার মাপকাঠি, মাথায় রাখবো আমরা। আজকে আমরা প্রচুরক দেখব। তো তার আগে আসন্ন মান আর মান কি এটা মানে বোঝার জন্য একটু কিছু বুঝে নেই আর কি। জানি আমরা যে পায়ের মান হচ্ছে 3.1415926535 এভাবে চলতে থেকেছে। এখানে 7 ছিল, কিন্তু বেশি ডট নেওয়া হয়েছে, তাই এটা 8 হয়েছে। কেন 8 হলো এটা দেখতেছি। আসন্ন মান এক ঘর পর্যন্ত, এক এক ঠিক আছে, অর্থাৎ মেন কথা হচ্ছে আমি যেই ঘর পর্যন্ত মান নিতে চাবো তার পরের ঘরে দেখতে হবে 5 বা 5-এর বেশি আছে কিনা। যদি বেশি থাকে তো আগের ঘরে 1 যোগ হবে। আমি যদি এক ঘর নেই তাহলে এখানে 5 নাই, তাহলে আসন্ন মান আর মান ঠিক থাকবে। আমি যদি 2 ঘর নেই, এখানে 5 বা 5-এর বেশি নাই, তাহলে এখানে দুটা ঠিক থাকবে, এ দুটাও ঠিক। আমি যদি 3 ঘর নেই, এই 3 ঘর যদি নেই, তাহলে আমি এই ঘরে দেখবো কে আছে, 5 আছে, তাহলে এটা 2 হয়ে যাবে। মান ছিল 1, কিন্তু মান শেষে হয়ে গেছে 2। কেন? যে পর্যন্ত নিতে যাচ্ছি তারপরে 5 বা 5-এর বেশি আছে, এভাবে আর কি। 3.1415 চারটা যদি নিতে চাই, এখানে আছে 9, তাই এটা হয়ে গেল 6। আর যদি 5টা নিতে চাই তাহলে এখানে আছে 2, যেটা 5-এর বড় না, তাহলে 9 থেকে যাবে। বুঝা গেল? তাহলে এটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ যেই ঘর পর্যন্ত আমি মান নিতে চাচ্ছি, আসন্ন মান নিতে যাচ্ছি, যে ঘর পর্যন্ত মান লিখতে চাচ্ছি, তারপরে যদি 5 বা 5-এর বেশি থাকে তাহলে আগের অঙ্কের সাথে 1 যোগ করে লিখতে হয়, এটা আসন্ন মান বলে। এখন কোনো তথ্য সারির মাঝে সর্বোচ্চ সংখ্যক বার উপস্থিত উপাত্তকে প্রচুরক বলে বা সংখ্যাগুরু মান বলে। এটা ওয়ালাইকুম আসসালাম। এখানে কিছু তথ্য দেখতে পাচ্ছি অবিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয়ের জন্য। তো প্রচুরক নির্ণয়ের জন্য অবিন্যস্ত উপাত্তের 3টা প্যাটার্ন আসতে পারে। দেখেন এখানে 12 2বার আসছে, বাকি সব একবার। তাহলে যে বেশি বার আসে যে উপাত্ত, সেটাই প্রচুরক। তাহলে প্রচুরক হচ্ছে কত? 12, 12 প্রচুরক 12। তাহলে এখানে প্রচুরক কত? 13 2বার, 9 2বার। প্রচুরক সমান সমান বার, 13 আর 9 দুটাই প্রচুরক। তাহলে সমান সংখ্যক বার যদি একাধিক জন আসে তাহলে একাধিক জনই হবে প্রচুরক। এখানে কোনো রিপিট নাই, কেউ একের বেশি আসে নাই, তাহলে এখানে কোনো প্রচুরক নাই। অর্থাৎ একটা সংখ্যা বা একটা উপাত্ত যদি একের অধিকবার মানে একের অধিকবার না, একটা উপাত্ত যদি সবচেয়ে বেশি বার আসে, তাহলে সে উপাত্ত মানে প্রচুরক হবে সেটাই। একাধিক উপাত্ত যদি সমান সংখ্যক বার আসে, তাহলে প্রচুরক হবে তারা সকলেই। কেউ যদি একবারও পুনরাবৃত্তি না হয় তাহলে কোনো প্রচুরক থাকবে না। ধরেন এখানে 6 2বার আছে, তাহলে কি হতো? 6 আসতো। বোঝা গেল? এরকম। কিন্তু 9 3বার আছে, তখন প্রচুরক কত হতো? 9 হতো। কিন্তু প্রচুরক নির্ণয় করার জন্য ছোট একটা সূত্র আছে, মানে শ্রেণীবিন্যস্ত উপাত্তের জন্য প্রচুরক নির্ণয়ের জন্য আর কি। তো প্রচুরক নির্ণয় সূত্রটা হচ্ছে L প্লাস F1 ইন্টু H ডিভাইড বাই F1 প্লাস F2। এখানে প্রচুরক শ্রেণীর নিম্নমানকে বলবো আমরা L। যে শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি সেটাই হবে প্রচুরক শ্রেণী। কারণ এখানে ব্যাপ্তি আছে আর এখানে গণসংখ্যা আছে। এখানে ধরেন 0 থেকে 4, 5 থেকে 9, 10 থেকে 14, এখানে আছে 5, এখানে 2 জন, এখানে 3 জন। তাহলে কোন, এটা 1 নম্বর শ্রেণী, এটা 2 নম্বর শ্রেণী, এটা 3 নম্বর শ্রেণী, তাই না? তো 2 নম্বর শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি। এই যে 2 নম্বর শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি। এই শ্রেণীটা 5 থেকে 10 হচ্ছে আমাদের, 5 থেকে 10, 5 থেকে 9 প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণী, এটাই বলতেছে।
প্রচুরক শ্রেণীর নিম্নমান, তাহলে এল এর মান কত হবে 5, এটার জন্য এল এর মান 5। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত 5, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এই যে এটাই তো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত 5। পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত 2, তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত হবে 3। এবার প্রচুরক শ্রেণীর গণসংখ্যা আবারও 5, যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, পরবর্তী মানে নেক্সট 3, 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে আমাদের 5 3 2 এগুলা। আর আর ধরেন লাগবে এইচ, এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, ব্যাপ্তি বা ব্যবধান। এইচ শ্রেণী ব্যাপ্তি যদি এই শুরু এবং শেষ, এটা হচ্ছে 0 দিয়ে শুরু হয়েছে 4 পর্যন্ত আছে, তাহলে কয়জন আছে এখানে 4 জন, 0 1 2 3 4 5 জন হয়ে যাচ্ছে, 5 6 7 8 9 5 জন করে আছে, 1 থেকে 4 4 জন, 0 সহ 5 জন, অর্থাৎ সকলকেই ধরতে হবে। যদি এই শুরু এবং শেষ শ্রেণীব্যাপ্তির নিম্নমান এবং ঊর্ধ্বমান, একটা শ্রেণীব্যাপ্তির নিম্নমান, একটা শ্রেণীব্যাপ্তির ঊর্ধ্বমান, আরেকটা শ্রেণীব্যাপ্তির নিম্নমান যদি অমিল হয়, তাহলে প্রত্যেক শ্রেণীর ওই শ্রেণীর সকলকেই ধরতে হবে, শুরুটাও ধরতে হবে শেষেরটাও ধরতে হবে, এর মাঝে যারা আছে সবাইকে ধরতে হবে। যেহেতু অমিল, অবিন্যস্ত, মানে অবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্নর বিষয় আছে এখানে, বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন। বিচ্ছিন্ন এই অবস্থাটাকে বলে বিচ্ছিন্ন, মানে একটার সাথে আরেকটা লেগে নাই। যদি লেগে না থাকে তাহলে সবাইকে মানে করতে হবে, গুনে নিতে হবে, অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ করে 1 যোগ করবো, ওই যে রেঞ্জ বের করার মতো, মানে পরিসর বের করার মতো। তাহলে 4 + 1 মানে কত 5, এটা হচ্ছে আমাদের এইচ এর মান। তাহলে মানগুলো বসাই, তাহলে এখানে এইচ এর মান কত 5, যদি 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20 এরকম হারে যেত, বাংলা কথা হচ্ছে এরকম হারে যদি যেত, তাহলে এইচ এর মান হবে বড়টা থেকে ছোটটা বিয়োগ, বড় মান থেকে ঊর্ধ্বমান থেকে নিম্নমান, ঊর্ধ্বসীমা নিম্নসীমা, ঊর্ধ্বমান নিম্নমান যাই বলি না কেন, বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে এইচ এর মান পাওয়া যাবে। তাহলে 5, 15 থেকে 10 বাদ দিলে 5, 20 থেকে 15 বাদ দিলে 5। এটা এই ধরনের উপাত্তকে বা তথ্যকে বলা হয়, এই ধরনের তথ্য উপাত্তকে বলা হয় অবিচ্ছিন্ন। আর যদি একটা প্রথম শ্রেণীর ঊর্ধ্বমান আর পরের শ্রেণীর নিম্নমান যদি মিল না হয়, তাহলে বলে বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন হলে বিয়োগ করে 1 যোগ করতে হবে। কেন 1 যোগ করতে হবে? কারণ এখানে শূন্যকেও গণনায় নিয়ে আসতে হবে। যদি বিয়োগ করে দিই তাহলে শূন্য তো গণনায় আসবে না। 0 1 2 3 4 হাতে গুনে নেব প্রয়োজনে, 5 জন। তাহলে এখানে আমাদের আছে 5 জন। তাহলে এবার সূত্রে মানে অ্যাপ্লাই করি আর কি, এর মধ্যেই চেষ্টা করি। তাহলে প্রচুরক সমান হচ্ছে এল প্লাস, এল এর মান দেখে দেখে বসাই দিই, এটা হচ্ছে 5, f1 এর মান 3 আর 2, 3 + 5, 3 + 2, তাহলে আগে উপরে কাজ করে 5 3 8, 8 ভাগ 5 যোগ 5, এটা হচ্ছে 8কে 5 দিয়ে ভাগ করলে 5 1 5, 3 ভাগ 5, 5 6 30, তাই না? তাহলে 5 আর 1 6, 6 ভাগ 6.6, এটা হচ্ছে আমাদের প্রচুরক। আচ্ছা, এটা আমরা তৈরি করলাম, সামনে অঙ্ক আছে আর কি। প্রচুরক শ্রেণীর মধ্যমান কত? প্রচুরক শ্রেণী কোনটা? এটা, কারণ এই শ্রেণীতে গণসংখ্যা বেশি আছে। মধ্যমান কত? গত লেকচারে আমরা দেখেছি মধ্যমান মানে হচ্ছে শুরুর মান, নিম্নমান, ঊর্ধ্বমান যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 50 47 90 91, 91কে 2 দিয়ে ভাগ করলে 45.5, 45.5, এটা হচ্ছে আমাদের উত্তর। এবার বলছে এইগুলো দেওয়া আছে, প্রচুরক লাগবে, তো এটা আপনাদের জন্য করে দিচ্ছি। যদিও পারার কথা, 55 প্লাস f1 এর মান হচ্ছে 5 গুণিত h 10, তাহলে f1 5 আর এটা f2 হচ্ছে 7, 5 10 50 আর 12 55, তাহলে 4 12 48, 48 2/12, 2/12 মানে 1/6, 1/6 মানে 1/6 মানে কত? 6 1 কে 6,
4 নামলো। আচ্ছা 40, 6 6 36, 4 নামলো, 6 6 36, তো 4.1666 এভাবে চলতে যাবে। তাহলে আমি যদি 3টা নিই, 4.167, ওই যে আসন্ন মান নিলাম, যেহেতু 6 6 চলতে আছে, 3টা পর্যন্ত নিলে কয়টা পর্যন্ত নিব? সাধারণত 4টা, 3টা, 2টা, এই অধ্যায়ে 2টা পর্যন্ত দেখা যায়। দুঃখিত। 55 আর 4 হচ্ছে 59, 167, 59 পয়েন্ট। এখানে দেখেন এরা একটা ঘর নিয়েছে, আমার উত্তর আসছে 59.167। তাহলে আমার এক ঘর যদি নিতে চাই, তাহলে 6 আছে, 5-এর বেশি, বা 5 বা 5-এর বেশি, তাহলে এটা হবে কত? 2। তাহলে 59.2 হচ্ছে আমার আসন্ন মান। ওটাও আসন্ন মান ছিল 3 ঘর পর্যন্ত, 2 ঘর যেহেতু লাগবে, 59.2 কোথায় আছে? এখানে আছে। এবার একটা সৃজনশীল বোর্ডে আসছে 4 মার্কের জন্য। আচ্ছা দেখেন, 55 জন শ্রেণীর রসায়ন বিষয়ে প্রাপ্ত নম্বরে গণসংখ্যা সারণী দেওয়া আছে, অর্থাৎ 21 থেকে 30-এর মধ্যে রসায়ন পেয়েছে 6 জন, তাই না? এটাই তো। আচ্ছা, তো আমাদের লাগবে সবচেয়ে বেশি জন। আচ্ছা 15 জন 51 থেকে 60-এর মধ্যে নাম্বার পেয়েছে, তো এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণীর নিম্নমান কত? 51। প্রচুরক শ্রেণীর নিম্নমান 51। তাহলে F1, এই শ্রেণী থেকে এই শ্রেণীর বিয়োগ করতে হবে 15 থেকে 10 বাদ। 15 থেকে 10 বাদ মানে কত? 5। এখানে যোগ, উপরে গুণ। H, দেখেন তো, এই 30 আর 31 ভিন্ন না? তাহলে এটা অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন শ্রেণী, মানে এই গণসংখ্যা সারণী অবিচ্ছিন্ন হলে সবাইকে নিয়ে নিতে হবে, শুরুটা নিতে হবে, শেষটা নিতে হবে, অর্থাৎ বড় থেকে ছোট বাদ দিয়ে 1 যোগ। 30 থেকে 21 বাদ দিলে 9, আর 1-এ 10, 10 বোঝা যাচ্ছে আশা করছি। আর F2-র মান হচ্ছে এটা থেকে এটা বিয়োগ। 15 থেকে 9 বাদ দিলে কত? 6। তাহলে 5 10 50, 51 যোগ 50 ভাগ 11। আচ্ছা আমরা পরিষ্কার করি। 5 10 50 আর হচ্ছে 11, 4 11 40, 5 11 55, 4 11 44, 4 11 44, এদিকে 4 11 44, 5 11 55, 4 44, তাহলে 6 6 ভাগ 11, 6 ভাগ 11 মানে 60, 5 11 55, আবার 5, 4 11 44, আবার 6, তাহলে এভাবেই যাচ্ছে নাকি? 2 ঘর পর্যন্ত থাক, এরপরে আসলে মানে 5 আসবে, তারপর আবার 4 আসবে, এরকম। তাহলে 4 55 এই যে 4 আর 1 কত? 5, আর পয়েন্ট তো এখানে নাই, এখানে তাহলে 4টা শূন্য আছে, চিন্তা করে নিতে হবে, তাহলে ওরাই বসে যাবে। 5 5 5 4, 4 ঘর যদি পর্যন্ত লিখতে চাই, 5 4 5 4, ঠিক আছে। 4 ঘর যেহেতু লিখতে চাই, তাহলে এটাকে কি করে দিতে হবে? 5 করে দিতে হবে। আচ্ছা বাদ দেন, 3 ঘর লিখলাম, ওখানে 4 ছিল, তাহলে এখানে আর 1 যোগ হবে না, তাহলে 5 4 5, এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপর মানে এই টাইপের অঙ্ক আসলে আমরা এমসিকিউ দেখেছি, সৃজনশীলও দেখলাম, আর কনসেপ্টও দেখেছি। তো বইয়ে উদাহরণ 13-তে খ নাম্বারে প্রচুরক চেয়েছে, সৃজনশীল আসলে এই জন্য গুরুত্বপূর্ণ, কারণ বইয়ের উদাহরণ মাঝে মাঝে সরাসরি উঠিয়ে দেয়। 2 নাম্বার উদাহরণ, না, অনুশীলনীর 2 নাম্বার এমসিকিউ, 5 নাম্বার এমসিকিউ, 6 নাম্বার এমসিকিউ, আর 14-র খ, এগুলো হচ্ছে 343 পেজে। তো আজকের মতো এই লেকচার এখানে শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাল্লাহ আবার কোনো লেকচার দেখা হবে খুব দ্রুত।